প্রিয় কৃষক বন্ধু, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো পেঁয়াজ সম্পর্কে, পেঁয়াজ চাষ সম্পর্কে। যারা আপনারা পেঁয়াজ চাষ করেন তারা অবশ্যই অবগত আছেন যে কার্তিক মাসের প্রথম সপ্তাহে সাধারণত পেঁয়াজের চারার জন্য বীজ বপন করা হয়, চারা উৎপাদনের জন্য, অথবা গুটি পেঁয়াজ রোপণ করা হয়। আমি এখানে একটি ক্ষেতে দাঁড়িয়ে আছি। এখানে যদিও যে মাঝখানে ড্রাগন গাছ লাগানো আছে, আর তার মাঝখানে পেঁয়াজের উনি চারা রোপণ করেছিলেন। সেখান থেকে পেঁয়াজ হয়েছে। আপনারা জানেন যে আমাদের দেশে মাঝে মাঝে পেঁয়াজের কি সংকট হয় প্রতি বছরই পেঁয়াজের কিছুটা সংকট দেখা যায়। এজন্য অনেকেই নিজেরা পেঁয়াজ উৎপাদন করেন এবং ভালোভাবে শুকিয়ে বাড়িতে সংরক্ষণ করার চেষ্টা করেন কৃষক পর্যায়ে অনেকেই। আবার অনেকে বাণিজ্যিকভাবে তো উৎপাদন করে মোটামুটি ভালো বাজার ধরার চেষ্টা করেন। কেউ কেউ আছে সঙ্গে সঙ্গে পেঁয়াজ উত্তোলনের পরে সঙ্গে সঙ্গে বাজারে বিক্রি করে দেয়, অথবা কেউ কেউ পেঁয়াজ কিছুটা শুকিয়ে মোটামুটি কিছুটা নিজেদের বাড়িতে কিছুটা গুদামজাত করে রাখার মতো করে রাখে, যাতে পরবর্তীতে বিক্রি করে দেয়া যায়। তো আপনার ভালো দামে বিক্রি করতে পারে, কারণ ফসল ওঠার পরপরই খুব একটা বেশি ভালো দাম থাকে না ওই সময়, যেহেতু সবার পেঁয়াজ ওঠে প্রায় একই সাথে, যে কারণে খুব বেশি দাম থাকে না। কিন্তু আপনার কিছুদিন গেলে ওই পেঁয়াজের দাম কিছুটা বাড়তে থাকে, যখন অধিকাংশ চাষির বাড়ি থেকে পেঁয়াজ খালি হয়ে যায়, অর্থাৎ উনি বাজারে বিক্রি করে ফেলেন। পেঁয়াজ উত্তোলনের পরে দেখা যায় যে 1-1.5 মাসের ভিতরে অনেকেই পেঁয়াজ বিক্রি করে ফেলেন। চাষির বাড়ি থেকে যখনই পেঁয়াজ খালি হয়ে যায় তখন বাজারে দাম বাড়তে শুরু করে অনেক ক্ষেত্রেই। এবছর যদিও শুরুর দিকে পেঁয়াজের দাম খুব একটা বেশি ছিল না, অনেক দিন বেশ মোটামুটি নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে তো পেঁয়াজের দাম বেড়ে যায় এবং 70-80 টাকা, 100 টাকা, 120 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো হচ্ছে যে কারণে শেষের দিকে অনেকের হয়তো পেঁয়াজ ছিল না, যে কারণে তারা হয়তো এই চড়া বাজারটা ধরতে পারেনি। কিন্তু যারা চাষ করেছিলেন মধ্যবর্তী সময় পর্যন্ত, যে মধ্যবর্তী বাজার ছিল, তাতে মোটামুটি লাভবান হয়েছেন। তো এই কারণে পেঁয়াজের চাষ এখন একটা গুরুত্বপূর্ণ চাষে পরিণত হয়েছে এবং বর্তমানে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদকে উৎসাহিত করা হচ্ছে। এসিআই সিড একটা গ্রীষ্মকালীন পেঁয়াজের বাজারজাত করেছে, অলরেডি এটা নিয়ে এসেছে। অনেক জায়গায় এটা চাষাবাদ হচ্ছে এবং কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে উৎসাহিত করা হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রণোদনা মূলক চাষ হিসেবে শুরু করা হয়েছে চাষ এইটা। তো আমি আজকে কথা বলবো শীতকালীন পেঁয়াজ চাষ, অর্থাৎ নর্মাল সিজনের যে পেঁয়াজ চাষ সম্পর্কে। আমি আগেই বলেছি যে কার্তিক মাসের প্রথম সপ্তাহে সাধারণত গুটি পেঁয়াজ বসানো হয় বা চারা উৎপাদনের জন্য বীজ বপন করা হয়। তো গুটি পেঁয়াজ যদি আমরা বসাই জমিতে, তাহলে সেই ক্ষেত্রে আপনার 3.5 মাস পরে আপনার পূর্ণাঙ্গ পেঁয়াজ আমরা উত্তোলন করতে পারি, অর্থাৎ সংগ্রহ করতে পারি, হারভেস্ট করতে পারি। কিন্তু আপনি যদি চারা লাগান, তাহলে কার্তিক মাসের প্রথম সপ্তাহে বীজ বপনের পর সেইখান থেকে আপনার 35 থেকে 45 দিন পার হলে সাধারণত মূল জমিতে চারা রোপণের মতো হয়, উপযোগী হয়। এরপরে সেই চারাগুলোকে মূল জমিতে রোপণ করা হয়। সেইখান থেকে পেঁয়াজের বাল্ব, অর্থাৎ পরিপূর্ণ পেঁয়াজ আমরা সংগ্রহ করতে পারি ফাল্গুন মাসের শেষের দিকে অথবা চৈত্রের শুরুর দিকে। ফাল্গুন মাসের শেষের দিকে তো অনেকেই আমরা পেঁয়াজ সংগ্রহ করে থাকি। তো এই বেশ কিছুটা সময়ে আমরা বেশ কিছু পরিচর্যার দিকে অবশ্যই খেয়াল রাখবো। তার মধ্যে প্রথম হচ্ছে আপনার সার ব্যবস্থাপনা। দেখেন, বীজতলায় কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট ফর্মুলায় সার দিতে হয়, যেমন টিএসপি প্রতি কাঠায় 2 কেজি হারে, এমওপি 1 কেজি হারে, ইউরিয়া আধা কেজি হারে, এবং একই সাথে জিপসাম দিতে হবে 2 কেজি হারে প্রতি কাঠা জমিতে। এটা কিন্তু
33 শতক, 33 শতকে 1 বিঘা, এই হিসাব করে কিন্তু 1 কাঠার আমি সারের হিসাব আপনাদেরকে বললাম। তো এইটা বীজতলায়ও এই সার দিতে হবে, এবং আপনার মূল জমিতে যখন আপনি চারা রোপণ করবেন, মূল জমি প্রস্তুতের সময় কিন্তু আপনাকে এই একই হারে সার প্রয়োগ করতে হবে। আমি আবার পরিমাণটা বলি, টিএসপি দিতে হবে প্রতি কাঠায় 2 কেজি, এমওপি প্রতি কাঠায় 1 কেজি, ইউরিয়া প্রতি কাঠায় 1/2 কেজি অর্থাৎ 500 গ্রাম, আর জিপসাম দিতে হবে প্রতি কাঠায় 2 কেজি। এই হারে দিয়ে সার শেষ চাষের সময় মিশিয়ে জমি তৈরি করতে হয়। এরপরে 5 থেকে 7 দিন পরে সাধারণত পেঁয়াজের চারা মূল জমিতে রোপণ করা হয়। আর তারপর থেকে শুরু হয় নিয়মিত পরিচর্যা। যেমন আপনার, যদি আমি সারের কথাটা একবারে বলি, তাহলে চারা লাগানোর 21 দিন পরে কিন্তু আবার প্রথম কিস্তির সার দিতে হয়। এই ক্ষেত্রে ইউরিয়া প্রতি বিঘা জমিতে ইউরিয়া লাগবে আপনার 20 কেজি, দস্তা লাগবে 2 কেজি প্রতি বিঘায়, কিন্তু দস্তা সার। বোরন সার লাগবে 1 কেজি, আর থিওভিট লাগবে আপনার, থিওভিট এটা যদিও আপনারা জানেন যে সালফার জাতীয় ছত্রাকনাশক, এটা লাগবে আপনার 2 কেজি হারে। আর একই সাথে একটু জিপসাম দিতে হবে পরিমাণ মতো, অর্থাৎ 50 কেজি, 1 বিঘা জমির জন্য 50 কেজি জিপসাম দিতে হবে। এটা হচ্ছে প্রথম কিস্তির সারের প্রয়োগ। এটা দুই সারির মাঝখান দিয়ে এই সারটা আমাদের প্রয়োগ করতে হবে। আর এরপরে এই যে চারা লাগানোর 21 দিন পরে যে এই প্রথম কিস্তির সারটা দিলাম, এরপর আমাদের দরকার হবে দ্বিতীয় কিস্তির সার প্রয়োগ। অর্থাৎ দ্বিতীয় কিস্তির সার হচ্ছে 21 দিন পর, আবার 21 দিন পর সার দিতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে 2 ধরনের সার প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে ইউরিয়া প্রতি বিঘা জমিতে 20 কেজি, এবং ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা প্রতি বিঘা জমিতে 1 বস্তা অর্থাৎ 50 কেজি পরিমাণ সার 33 শতকের 1 বিঘা জমিতে প্রয়োগ করতে হবে। এবং সার প্রয়োগের পর পানি সেচ দিতে হবে ঢালাওভাবে। তারপর যখন জমিতে জো আসবে সেই সময় নিড়ানি দিতে হবে, অথবা আগাছা নাশক স্প্রে করতে হবে। আগাছা নাশক হিসেবে অধিকাংশ ক্ষেত্রেই যেটা ব্যবহার করা হয় এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটা হচ্ছে আপনাদের এই যে ম্যাকডোনাল্ডস কোম্পানির যে অ্যাক্টিভার আছে, এটা কৃষকরা ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন। এটাতে প্রায় ঘাস জাতীয় প্রায় সব আগাছা পেঁয়াজের জমির এটা খুব ভালোভাবে নির্মূল হয়। তবে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ঘাস থেকে যায়, সেই ক্ষেত্রে জো আসার পরে, মানে অল্প অল্প কিছু ঘাস থেকে যায়, জো আসার পরে যদি 2-1টা ঘাস থেকে যায়, সেটা হাত নিড়ানি দিয়ে সেটা পরিষ্কার করার ব্যবস্থা করতে হয়। এটা হচ্ছে সার, সেচ এবং নিড়ানি দেওয়ার পদ্ধতি। আর হচ্ছে এরপরে যদি বলি যে পোকামাকড় কিছুটা কমই লাগে, অনেক সময় জাপ পোকা চলে আসে, সেক্ষেত্রে জাপ পোকার জন্য তো ওষুধ ব্যবহার করা হয়। জাপ পোকার জন্য ভাটিমেকও মোটামুটি, জাপ পোকার জন্য যদিও মাকড়ের জন্য ভাটিমেক, অনেক সময় মাকড়ের আক্রমণ দেখা যায়, অনেক সময় আপনার থ্রিপসের আক্রমণ দেখা যায়। তো থ্রিপসের জন্য সাকসেস ব্যবহার করা যায় অটোক্রপ কেয়ারের। আর মাকড়ের জন্য সিনজেন্টার যে ভাটিমেক আছে, এটা ভাটিমেক পেঁয়াজ যদি একবার ব্যবহার করা ভালো, তাহলে মাকড়টা আসে না। রস চোষা, যেহেতু রস চুষে খায়, এরা পেঁয়াজ গাছের স্বাস্থ্যকে খারাপ করে দেয়, দুর্বল করে দেয়, এবং পেঁয়াজের পাতা বা গাছের স্বাস্থ্য যদি দুর্বল হয়, সেই ক্ষেত্রে তার ইফেক্ট চলে আসে, অর্থাৎ ফলাফল বা প্রভাব চলে আসে বাল্বের উপরে, অর্থাৎ মূল পেঁয়াজের যে কন্দ সেটার উপরে, অর্থাৎ পেঁয়াজের ফলনের উপর তার একটা প্রভাব পড়ে। তো যে কারণে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে ভাটিমেক ব্যবহার করে মাকড় দমনের জন্য। এবং থিওভিট দেখবেন সাদা সাদা লম্বা লম্বা ছোট ছোট দাগ করে ফেলছে, এটা থিওভিটের কারণে হয়ে যায়, এবং অন্য একটা ছত্রাকের আক্রমণেও এটা হয়। কিন্তু থিওভিটের উপস্থিতি যদি আপনি, সরি মাকড়, মানে আপনার থ্রিপস, এটা থ্রিপস পোকার জন্য আর কি, থ্রিপসের আক্রমণে হয় এটা। তো থ্রিপসের উপস্থিতি যদি আপনি দেখেন, তাহলে থ্রিপসের জন্য আপনি সাকসেস অবশ্যই ব্যবহার করবেন। আর মাকড়ের আক্রমণেও এই জায়গায় জায়গায়, মানে রস চোষার মতো, রস চুষলে যেমন দাগ বিবর্ণ হয়ে যায়, এরকম হয়ে যাবে। তবে মাকড় থ্রিপসের আক্রমণটাও অনেক অনেক এলাকায় কম হয়। যখন হবে তখন নিশ্চয়ই আমরা এই অনুযায়ী ব্যবস্থা নিব।
হচ্ছে মূলত বেশি দেখা যায় হচ্ছে আগামরা রোগ। আগামরা যেটা অল্টারনারিয়া যেমন নামে দেখেন এখানে আছে, এই যে আগামরা রোগ, হ্যাঁ এইগুলো এগুলো কিছুটা আগামরা এখানে শুরু হয়েছে, খুব বেশি হয়নি এখনো পর্যন্ত। এইটা হচ্ছে এ ধরনের যদি আগামরা আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার রোভরাল, ইপ্রিডিয়ন গ্রুপের যে রোভরাল অটো ক্রপ কেয়ারের অথবা এসিআই ক্রপ কেয়ারের রোভানন নামে একটা পাওয়া যায়, ওই একই গ্রুপের একই ধরনের ওষুধ, এটা খুব ভালো কাজ করে ছত্রাকনাশক। এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আশা করা যায় ভালো রেজাল্ট পাওয়া যাবে। তবে পেঁয়াজ খেতে খেয়াল রাখতে হবে যে নিয়মিত সার যে ২ বার দেয়া হবে, এই সার দেওয়ার পরে যেহেতু সেচ দেওয়ার প্রয়োজন আছে, তো সেচের পরে কিন্তু জো অবস্থায় আগাছার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার পেঁয়াজের ভালো ফলন পেতে গেলে আপনার অবশ্যই জমিটাকে আগাছামুক্ত রাখাটা খুবই জরুরি। তো আগাছামুক্ত রাখলে নিয়মিত সঠিক মাত্রায় যে আমি যে প্রয়োগ মাত্রার কথা বললাম, এই প্রয়োগ মাত্রায় যদি আপনি সার ব্যবহার করেন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন। একই সাথে আমাদের ছত্রাকজনিত রোগ দমনের জন্য হচ্ছে আপনার ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে এই যে আগামরা রোগ, এটা ছাড়াও অনেক এলাকায় অনেক ধরনের রোগ দেখা দেয়। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে যদি সম্ভব হয় সেই ধরনের রোগের লক্ষণ আমি যদি পাই তাহলে সেই ক্ষেত্রে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব এবং সেগুলোর জন্য যে দমন ব্যবস্থা সেগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব। আজকে এখানে যেহেতু দেখলাম যে অল্প কিছু ডগামরা বা আগামরা রোগ দেখা দিয়েছে, এজন্য এটা নিয়ে কথা বললাম। এখন এই রোভরালের পাশাপাশি সিনজেন্টা একটা নতুন ছত্রাকনাশক বাজারে ছেড়েছে দেখলাম, মিরাভিস ডুও নামে। সেটা শুনেছি যে খুব ভালো রেজাল্ট দিচ্ছে, আপনারা সেটাও ব্যবহার করে মোটামুটি ভালোভাবে এই রোগটা দমন করতে পারেন। তো পেঁয়াজের চারা উৎপাদন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি অন্য একটা ভিডিওতে আরেকদিন পেঁয়াজের কোনো একটা বীজতলা থেকে আমি অবশ্যই কথা বলবো সেগুলো সম্পর্কে। বেশ ভালো গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা কাজ যে পেঁয়াজের চারা উৎপাদন, তো সেটা নিয়ে কথা বলবো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।